চিকাতিলো, আন্দ্রেই রোমানোভিচ চিকাতিলো। তার জন্ম ১৬ই অক্টোবর ১৯৩৬ আর মৃত্যু ১৪ই ফেব্রুয়ারি ১৯৯৪। চিকাতিলো ইউক্রেনে জন্ম নেওয়া একজন সোভিয়েত নাগরিক। তাকে রুস্তভের কসাই, রুস্তভের পিশাচ, লাল পিশাচও বলা হতো। ১৯৭৮ থেকে ১৯৯০ এর মধ্যে কমপক্ষে ৫২ জন শিশু এবং নারীকে সে যৌন নির্যাতন, হত্যা এবং খণ্ডবিখণ্ড করেছে। ৫৬টি হত্যার কথা সে স্বীকার করে। ১৯৯২ সালে ৫৩টি হত্যার জন্য তার বিচার শুরু হয় এবং অক্টোবর ১৯৯২-এ ৫২টি হত্যাকাণ্ডের জন্য তার মৃত্যুদণ্ড হয়। ১৯৯৪ সালে গুলি করে হত্যার মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকরী হয়। শৈশবে অভাব-অনটন আর সামাজিক স্বীকৃতির অভাব থেকে সামাজিক নির্যাতন তার মাঝে এক ধর্ষকামের সৃষ্টি করে। আমি হত্যাকাণ্ডগুলোর মধ্যে যে কয়টি সংগ্রহ করতে পেরেছি সেগুলো ধারাবাহিকভাবে পড়ে যাব। এসব বর্ণনা শুধু শিহরণ জাগানোর জন্যই নয়, আমাদের এবং আমাদের সন্তানদের এমন ঘটনার শিকার হওয়া থেকে বাঁচানোর জন্য জানতে হবে। শুরু করছি চিকাতলির হত্যা কাহিনীর দ্বিতীয় পর্ব। ১৯৮৭ সালের শরৎকাল, বাতাসে তখন পচা পাতার গন্ধ, চারপাশে ধূসর কুয়াশা। সবকিছুতে একটা অব্যক্ত বিষণ্ণতা যেন জমে উঠেছে। চিকাতলির জীবনে এই সময়টাকে বলা যায় আনন্দের ঋতু, কারণ এই আবহাওয়াই তার শিকারের জন্য সবচেয়ে উপযুক্ত। মানুষ তখন দুর্বল, ধীর এবং সবচেয়ে বড় কথা নির্ভাবনায় থাকে। ততদিনে তার হত্যার সংখ্যা ২৫ ছাড়িয়েছে, কিন্তু সে গুণে রাখে না। প্রতিটা খুন তার কাছে একটি প্রতিকৃতি, একটি অনুভব, একটি সম্পূর্ণতা। তার এবারের শিকারের নাম সের্গেই মালভ। সে ছিল একজন কিশোর, বয়স ১৩ বছর। সের্গেই ছিল গরিব পরিবারের সন্তান। বাড়িতে অভাব, মা অসুস্থ, বাবা কোথাও হারিয়ে গেছে। স্কুলে সে প্রায়ই অনুপস্থিত থাকত। আর এইরকম একদিনে চিকাতলির চোখে পড়ে যায় ছেলেটি। স্টেশনের বাইরে দাঁড়িয়ে ছিল সের্গেই, গলায় একটা পুরনো ব্যাগ ঝুলছে। চিকাতলি কাছে গিয়ে হাসি দিয়ে জিজ্ঞেস করলো, তুমি কাজ খুঁজছো? আমার ওখানে একটা কাজ আছে, তোমার কিছু সাহায্য লাগবে, কিছু টাকাও পাবে তুমি। সের্গেই কিছু না ভেবে রাজি হয়ে যায়। সে জানতো না এই ছোট্ট সিদ্ধান্ত তাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে মুছে দেবে। খামার বাড়িটা ছিল আসলে একটা পরিত্যক্ত গোডাউন। একসময় যেখানে পশু রাখা হতো, এখন সেখানে শুধু ইঁদুর, পচা গন্ধ আর স্যাঁতসেঁতে মেঝে। সেখানে নিয়ে যাওয়া মাত্র দরজা বন্ধ করে দেয় চিকাতিলো। সে চোখ তুলে তাকায় সের্গেইয়ের দিকে এবং সেই মুহূর্তেই ছেলেটির মুখ থেকে হাসি হারিয়ে যায়। সের্গেই কাঁপতে কাঁপতে বলে, আমি কিছু করিনি, দয়া করে আমাকে ছেড়ে দিন। কিন্তু সেই প্রার্থনার কোনো দাম ছিল না চিকাতিলোর কাছে। সে ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেঝেতে, তারপর কোমরের নিচ থেকে সেই পরিচিত ছুরিটি বের করে। ছেলেটি চিৎকার করছিল গলা ফাটিয়ে, পায়ে লাথি মারছিল দরজায়, কিন্তু বাইরের দুনিয়া তখন নীরব। চিকাতিলো একের পর এক ছুরি চালাতে থাকে। বুক, পেট, কাঁধ, মুখ, শরীর যেন তার রাগের ক্যানভাস, একটি বিকৃত উপভোগ। তারপর যা ঘটেছিল তা মানব ইতিহাসের অন্যতম জঘন্য অধ্যায়গুলোর একটি। চিকাতিলো ছেলেটির পেট কেটে ভেতরের অঙ্গগুলো টেনে বের করে আনে। তার চোখে ছিল বিকৃত আনন্দ। সে এক এক করে সেই অঙ্গগুলো ছুঁয়ে দেখে, রক্তমাখা হাত দিয়ে নিজের গালে ঘষে এবং ছেলেটির কাটা পেটের ভেতর মুখ খুনিয়ে বলে, তোমার ভেতরে এখনো উষ্ণতা আছে। এমনকি সে ছেলেটির হৃদয়কে ছিঁড়ে হাতে নিয়ে স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর এক অদ্ভুত হাসি দেয়। আর এইভাবে অঙ্গ বিচ্ছিন্ন করার অভ্যাস তাকে এক ধরনের যৌন তৃপ্তি দিত। সে তখনও জানতো না কেন, কিন্তু সে জানতো যত বেশি ব্যথা তত বেশি সুখ। সের্গেইয়ের দেহ তখন নিথর, নিস্তব্ধ। তার দৃষ্টি তখনও খোলা, চোখে ভয় চিরস্থায়ীভাবে গেঁথে আছে। চিকাতিলো মৃতদেহের মুখে হাত বুলিয়ে ফিসফিস করে বলে, তুমি ভালো করেছো, অনেক ভালো। তারপর নিজের প্যান্ট খুলে মৃতদেহের পাশে শুয়ে পড়ে। সে ছেলেটির ঠান্ডা ছিন্ন শরীরকে জড়িয়ে ধরে ঘুমানোর ভান করে, যেন এটি তার প্রেমিকা, তার ভালোবাসা, তার একমাত্র সঙ্গী।
এই বিকৃততা তাকে আরো গভীর অন্ধকারে টেনে নেয়। পরদিন সকালে সে ছেলেটির দেহ খামারের পেছনে পুরনো গর্তে ফেলে দেয়, কিছু শুকনো ঘাস দিয়ে ঢেকে দেয় উপরের দিক। তারপর সে গোসল করে, নতুন জামা পরে ট্রেনে উঠে পড়ে, ঠিক যেমন সে প্রতিবার করে। তার মুখে কোনো দুঃখ নেই, নেই অনুতাপ। সে জানে পুলিশ আবারও কিছুই খুঁজে পাবে না। সের্গের মা প্রতিদিন থানায় যায়, কান্নায় ভেঙে পড়ে, ছবি হাতে কাঁদে। আমার ছেলে বাড়ি ফেরেনি, তার জন্য কিছু করেন। কিন্তু তখনও কেউ ভাবেনি এই গুম হওয়া শিশুদের পেছনে কোনো এক সুপরিকল্পিত হত্যাযজ্ঞ আছে। চিকাতিলো তখনও এক সাধারণ মানুষ, এক পরিবারের পুরুষ, এক শিক্ষক। কিন্তু বাস্তবে সে ছিল রক্তমাখা মৃত্যু পুরুষ। তার এর পরের হত্যাকাণ্ডটি ঘটে এরপর 1988 সালে। সোভিয়েত ইউনিয়নের শহরতলির বাতাসে অজানা সংখ্যা ঘন হয়ে উঠেছে। ছোট শহরগুলোর স্টেশন, পার্ক, পরিত্যক্ত কারখানা, সব জায়গায় মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে। নিখোঁজের তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক শিশু, কিশোর আর নারী। পুলিশ এখন কিছুটা আঁচ করছে, কোথাও এক অদৃশ্য দানব বাস করছে, কিন্তু তাদের হাতে নেই কোনো নাম, নেই কোনো চিহ্ন। আর সেই সুযোগেই চিকাতিলো হয়ে উঠছে আরো সাহসী, আরো বিকৃত। এবার তার শিকার ছিল এলিনা দেব্রোভা। এলিনা ছিল ২৬ বছরের এক ত্যাগী, একাকী জীবনযাপনকারী নারী। তার অতীত ছিল অন্ধকারে ঢাকা। এক প্রেমিক তাকে ধর্ষণ করেছিল, তারপর ছেড়ে চলে যায়। এরপর সে চাকরি হারিয়েছিল এবং মানসিকভাবে ভেঙে পড়ে। সে এখন স্টেশনের আশেপাশে ঘুরে বেড়াতো, অল্প টাকায় যে কোনো কাজ করতে রাজি হতো। চিকাতিলো এলিনাকে দেখে ঠিক বুঝে ফেলেছিল এই নারী ভিতরে ক্ষতবিক্ষত, বাইরের ঘা তাকে কষ্ট দেবে না, এবং সেই কারণে এটাই ছিল তার পছন্দের শিকার। সে এগিয়ে গিয়ে বলে, আমি শহরের বাইরে থাকি, একটা পুরনো খামার বাড়ি আছে, কিছু কাজ লাগবে, তোমার দরকার হলে কিছু টাকা পাবে। এলিনা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মাথা নাড়ে। তারা দুজন ট্রেনে চড়ে দূরে চলে যায়, যেখানে মানুষের চোখ নেই, কেবল নীরবতা। আমার বাড়ির ঘরে ঢোকার পর এলিনা আচমকা বলে, আপনার চোখ খুব অদ্ভুত, আপনি কি একা থাকেন? চিকাতিলো এক মুহূর্ত থমকে যায়, তারপর বলে, আমি আর একা নই, তুমি তো এসেছ। এরপর সে এলিনার দিকে এগিয়ে আসে, ধীরে ধীরে তার গালে হাত রাখে। কিন্তু হঠাৎই তার চোখে আগুন জ্বলে ওঠে। ঠেলে ফেলে দেয় এলিনাকে মেঝেতে। তার মুখ গর্জে ওঠে, তুমি কি ভেবেছিলে আমি ভালোবাসতে জানি? আমি আমি তো কেবল ছিঁড়ে খেতে জানি। এলিনা প্রতিরোধের চেষ্টা করেছিল, কিন্তু চিকাতিলোর পাগল হয়ে যাওয়া শক্তি ছিল পশুর চেয়েও বেশি। সে এলিনার মুখে ঘুষি মারে, চুল ধরে দেয়ালে ঠুকে দেয়, তারপর জামাকাপড় ছিঁড়ে ফেলে এক হাতে ছুরি ধরে চিৎকার করে ওঠে, তোমার শরীরটা আমাকে দাও, পুরোটা, আমি তোমার ভিতরে ঢুকবো ছুরি দিয়ে। চিকাতিলো তার ছুরি দিয়ে এলিনার বুকের উপর প্রতীক আঁকতে থাকে, একটা অদ্ভুত বৃত্ত যার ভেতরে ছিল ক্রুশ চিহ্ন। তারপর কেটে ফেলে এক স্তন, তারপর আরেকটি। রক্তে ভিজে যায় সারা ঘর, কিন্তু থামে না সে। সে বলছিল, তুমি একবার ভালোবাসা চেয়েছিলে, তাই না? এখন আমি দিচ্ছি ভালোবাসা, রক্ত দিয়ে, যন্ত্রণার মাঝে। তারপর সে এলিনার মুখে তার হাত ঢুকিয়ে ফেলে, যেন শ্বাস বন্ধ করে দিতে চায়। একসময় এলিনা নিস্তব্ধ হয়ে পড়ে। তার দেহ তখন উত্তপ্ত, রক্ত তখন গড়িয়ে পড়ছে। চিকাতিলো তার গায়ের রক্ত নিজের শরীরে মাখে, বুকে মাখে, জিভে তুলে নেয়। তারপর বলে, তুমি আজ আমার রক্তে লেখা প্রেমপত্র হয়ে থাকলে। চিকাতিলো সেদিন রাতে খুনের পর প্রথমবার কাঁদে। সে জানতো না কেন। হয়তো সে বুঝতে পারছিল মানুষের মধ্যে আর কোনো সম্পর্ক নেই তার। সে নিজেই এখন এক ভাঙা ঈশ্বর, যে শাস্তি দেয় কিন্তু ক্ষমা করতে জানে না। এবার সে মৃতদেহকে টুকরো করে, স্তন দুটি আলাদা ব্যাগে ভরে, একটি রক্তমাখা জামা রেখে আসে রেল লাইনের পাশে, পুলিশকে বিভ্রান্ত করার জন্য। শরীরের বাকি অংশ পুড়িয়ে ফেলে খামারের
পেছনের গর্তে, কিন্তু হার রয়ে যায়, কিন্তু তা সে খেয়াল করে না। পুলিশ কিছু হাড় উদ্ধার করে ঠিকই, কিন্তু কোনো পরিচয় মেলে না। সোভিয়েত গোয়েন্দারা তখনও ধরেই নিয়েছে এইসব মৃত্যুর পিছনে একাধিক খুনি কাজ করছে, কারণ একজন মানুষের পক্ষে এতটা পৈশাচিক হওয়া সম্ভব না। কিন্তু তারা জানতো না এ ছিল একজন, মাত্র একজন। রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, তুমি আজও আমাকে বাঁচিয়ে রাখলে এলিনা, তুমি চিরকাল আমার ভিতরে থাকবে। তার কণ্ঠস্বর তখন একা ছিল না, যেন আয়নার ভিতর থেকেও আরেকটি মুখ আসছিল, একটি অদৃশ্য ছায়া বলছে, আরো করো, শেষ হয়নি এখনো। চিকাতিলোর এবার শিকার ছিল এক কিশোরী, লুদমিলা বরিসোভা, বয়স মাত্র 14 বছর। 1989 সালের সেপ্টেম্বর, রোস্তভ শহরের উপকণ্ঠ ছোট একটি রেল স্টেশন, শান্ত, নিস্তব্ধ, ধোঁয়ায় আচ্ছন্ন। সেই জায়গাতেই দাঁড়িয়েছিল লুদমিলা বরিসোভা। তার চোখে ভরসা ছিল, কিন্তু পায়ে ছিল ক্লান্তি। সে তার বোনের বাড়ি থেকে ফেরার জন্য ট্রেন ধরতে এসেছিল, কিন্তু রাত হয়ে গেছিল বলে সব ট্রেন বন্ধ। স্টেশনের পাশে সে হাঁটছিল, ভয় পেতে শুরু করেছিল। ঠিক তখনই অন্ধকার থেকে উদয় হয় সেই মুখ, আন্দ্রেই চিকাতিলো। চিকাতিলো তার পরিচিত ভঙ্গিতে বলে, একা আছো? ভয় পাচ্ছ? একটু, বলে লুদমিলা। চলো, আমার একটা ছোট ঘর আছে সামনে, চাইলে কিছুক্ষণ থাকতে পারো, আমি সাহায্য করব। লুদমিলা প্রথমে সন্দেহ করে, কিন্তু তারপর ভেবে দেখে হয়তো এই লোকটা ভালো, বয়স হয়েছে, চোখে চশমা, চেহারায় সৌম্যতা। এটাই ছিল তার প্রথম ও শেষ ভুল। চিকাতিলো তাকে নিয়ে যায় স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত বাস্কেটবল কোর্টের পাশের কুঁড়ে ঘরে। সেখানে ঢুকে লুদমিলা বলে, আমি একটু পানি খেতে পারি? চিকাতিলো হাসে, সে জানে এই মুহূর্তটাই তার পছন্দের, যখন শিকার তার হাতেই আত্মসমর্পণ করে। হঠাৎ সে দরজা বন্ধ করে দেয়, চাবি ঘোরায়, তারপর পেছন থেকে লুদমিলার মুখ চেপে ধরে। কিশোরী গলা ছেড়ে চিৎকার করতে চায়, কিন্তু অন্ধকার ঘরে কেবল ধাক্কাধাক্কি আর নখের শব্দ শোনা যায়। চিকাতিলো ধীরে ধীরে তার জামা ছিঁড়ে ফেলে, তার বুকে ছুরি বসায়। প্রথমে একবার, তারপর আরেকবার সে চিৎকার করে বলে, তোমরা সবাই সুন্দর, অথচ আমি কখনো ভালোবাসা পাইনি। আজ আমি ভালোবাসা ছিনিয়ে নেব, রক্ত দিয়ে। চিকাতিলো এবার নতুন এক বিকৃতি যোগ করে। সে কিশোরীর চোখ উপড়ে ফেলে। সে বিশ্বাস করত যার চোখ সে রেখে দেয়, তারা নাকি পরপারে গিয়েও তার পরিচয় মনে রাখে। তাই সে বলে, তোমার চোখে আমার ছায়া না থাকুক। তারপর সে গলা কেটে আলাদা করে ফেলে মাথা, শরীর থেকে স্তর দুটো কেটে নিয়ে নিজের ব্যাগে রাখে। তার কাছে এসব ছিল ট্রফি, আনন্দের চিহ্ন। ঘটনার পরদিন এক যাত্রী স্টেশনের পাশে হাঁটতে গিয়ে খুঁজে পায় কিছু কাটা হাড়, রক্তমাখা জামা এবং একটি চোখ। পুলিশ আসে, তারা সুরতহাল করে। একজন তদন্তকারী অফিসার বলেন, এটা আগের সব হত্যাকাণ্ডের মতোই, কিন্তু এবার মনে হয় খুনি তাড়াহুড়ো করেছে। তারা কিছু চুলের রেশ, জুতোর ছাপ এবং ছেঁড়া কাগজ পায়, যা প্রথমবার চিকাতিলোর সাথে মিলে যাওয়ার মতো সূত্র দেয়। তদন্তকারী কর্মকর্তা ভিক্টর বুরাকভ তখন বলেন, আমাদের হাতে কিছু প্রমাণ আছে, কিন্তু এই খুনি অতিমাত্রায় বুদ্ধিমান। সে কোনো ডিজিটাল চিহ্ন রাখে না, কোনো প্রত্যক্ষ সাক্ষী থাকে না। তবে এবার পুলিশ বিভিন্ন ট্রেন স্টেশনে নজরদারি শুরু করে, সন্দেহভাজনদের তালিকা তৈরি করে। চিকাতিলোর নাম তখনও তালিকার নিচের দিকে, কিন্তু সময় ঘনিয়ে আসছে। যখন সে দেখে স্থানীয় টিভিতে তার খুনের রিপোর্ট হচ্ছে, চিকাতিলো এক অদ্ভুত উত্তেজনা অনুভব করে। সে আয়নার সামনে দাঁড়িয়ে হাসে। তারা বলছে, কেউ একজন মানুষ খুন করেছে। তারা এখনো জানে না আমি মানুষ না, আমি সেই ছায়া যার পায়ের নিচে শীতল হাড়ের স্তূপ। 1989 সালের শেষ প্রান্ত। রোস্তভের শীত জমে উঠেছে, হিমেল বাতাস কাচের মতো কেটে চলে মানুষের শরীরের উপর দিয়ে।
রেল স্টেশনগুলোতে এখন মানুষ কম, শিশুদের আনাগোনা বন্ধ, কিন্তু একজন আছে যার পিপাসা এখনো কমেনি। সে সেই আন্দেই চিকা দিল। সে জানে খুব বেশি নেই, পুলিশ এখন তাকে খুঁজছে। কিন্তু ভয় নয়, এই শিকারীকে পায়নি কখনো ভয়, বরং এই চূড়ান্ত সময় সে আরো একবার ঝাঁপিয়ে পড়তে চায়, আর একবার, আর একটা রক্তমাখা রাত। এবার তার শিকার ছিল সের্জেই কুন্তসেভিচ। 12 বছরের ছেলেটি ছিল আত্মবিশ্বাসী, সাহসী। তার মা তাকে বাজারে পাঠিয়েছিল কিছু জিনিস কিনে আনতে। সের্জেই ফিরছিল একা, হঠাৎ তাকে জিজ্ঞেস করে এক লোক, বাচ্চা, তুমি কি স্কুলে যাও? হ্যাঁ, কেন? আমি শিক্ষক, কিছু জরুরি প্রশ্ন আছে তোমার জন্য। স্কুল জরিপ চলছে। ছেলেটি থেমে যায়, চিকা দিল তার জঘন্য অভিনয় আবার একবার সফল হয়। সে ছেলেটিকে নিয়ে চলে যায় একটি কাঁচা বালির গর্তে। সেখানে আগে পরিত্যক্ত ইটভাটা ছিল। সের্জেই ভয় পেয়েছিল, কিন্তু প্রথমে সে বুঝতে পারেনি বিপদটা আসলে কি। চিকাতিলো তাকে ঠেলে ফেলে দেয়, তারপর 2 হাত চেপে ধরে বলে, তুমি চুপ করে থাকো, তাহলে তোমাকে কিছুই করব না। কিন্তু নিজের কথা সে নিজেই রাখে না। সে ছেলেটিকে চাবুকের মতো মেরে চোখে আঙুল ঢুকিয়ে দেয়, তারপর ছুরির কোপে পেট চিরে ফেলে। এবার সে ছেলেটির জিভ কেটে দেয়। সে বিশ্বাস করত এই অঙ্গগুলো নাকি তার শক্তি বাড়ায়, তাকে অদৃশ্য রাখে। তারপর প্রথমবার সে ভুল করে। একজন পুলিশ দেখে ফেলে। চিকাতিলো যখন রক্তমাখা হাতে উঠে দাঁড়ায়, তখন পাশের গাছের আড়াল থেকে এক পুলিশ অফিসার হঠাৎ আবির্ভূত হয়। এই পুলিশ ছিল স্টেশনের সন্দেহভাজন তালিকা থেকে প্রহরা দিতে পাঠানো লোক। তিনি তখনই চিকাতিলোর মুখের দিকে তাকান। চিকাতিলো হঠাৎ চিৎকার করে বলে, আমি এখানে প্রস্রাব করছিলাম। পুলিশ সন্দেহ করে, কারণ তার প্যান্টে রক্তের ছিটে ছিল। কিন্তু সরাসরি প্রমাণ না থাকায় পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয়। তবে সেই মুখ আর সেই চোখ পুলিশের মনে গেঁথে যায়। সে রিপোর্টে লিখে রাখে, বৃদ্ধ, চোখে চশমা, শীতকালীন লাল রঙের কোট পরা, আচরণ অস্বাভাবিক, রক্তের দাগ সন্দেহজনক। এরপর সেই বিবরণ থেকেই পুলিশ একজন শিল্পীকে দিয়ে আঁকায় প্রথম মুখের স্কেচ। এই স্কেচ হয়তো সম্পূর্ণ ঠিক ছিল না, কিন্তু তা ছিল যথেষ্ট কাছাকাছি। এবং এবার চিকাতিলোর পুরনো রেকর্ডে থাকা ছবি, নাম ও চাকরির তথ্য বের করে আনা হয়। তদন্তকারী ভিক্তর বুরাকভ এবার তাকে তালিকার উপরের দিকে তুলে আনে। চিকাতিলো টের পায় কিছু। সে হঠাৎ শহর ছেড়ে চলে যেতে চায়। এক বন্ধুকে বলে, আমি অসুস্থ, মন ভালো না, পাহাড়ে যেতে চাই কিছুদিনের জন্য। বন্ধু জিজ্ঞেস করে, তুমি এত কাঁদছো কেন? চিকাতিলো বলে, কারণ আমার ভিতরে যা আছে সেটা কেউ দেখলে ভয় পাবে। সে আর কোনো খুন করতে চায় না, কিন্তু তার ভিতরের ছায়া তাকে চিৎকার করে বলে, শেষ করো না, শেষ করো না, আমাদের শেষ এখনো আসেনি। চিকাতিলো তার হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে। তার এবারের শিকার গ্যালিনা ভ্যাসিলোভা। 1990 সালের শীতের এক মৃদু ভোরে মিনেরালনো ভোদিয়ে স্টেশনের দিকে ছোট্ট রাস্তা দিয়ে গ্যালিনো ভ্যাসিলোভা হাঁটছিল। হাত গুটিয়ে ছিল, কুয়াশা মুখের উপর নেমে আসছিল। সে জীবনের সংকটে দাঁড়িয়ে হঠাৎ ক্লান্ত চোখে একাকী এক দম্পতির ছোট সংসারের দিন গুনছিল। কাজ করতে স্থানীয় একটি ছোট কারখানায়। সাধারণ জীবনের মাঝেও তার মধ্যে একটা আলাদা ভাব, একরকম অনিশ্চয়তা ছিল। সে জানতো না এই দিনই তার জীবনের সব স্বপ্ন উড়ে যাবে। রেললাইন পার হওয়ার সময় এক দুর্দান্ত স্নিগ্ধ এবং রহস্যময় ছায়া সামনে এসে দাঁড়ায়। মাথায় টুপি, হাতে পুরনো ব্যাগ, চোখে এক অদ্ভুত গভীরতা। দিগ্ভ্রান্ত তো নও, মিস? সে বলল, কণ্ঠে এমন এক মৃদুতা যে হাড় পর্যন্ত ঠান্ডা করে দেয়। গ্যালিনা কিছুটা অবাক, কিছুটা ভয় পেয়েও কিছু বলতে পারেনি। লোকটি যে আসলে চিকাতিলো, হাসতে হাসতে বলল, আমার সঙ্গে এসো, একটু বিশ্রাম করো। সাধারণ মনে হলো ভিতরে লুকানো ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা তার। সে গ্যালিনোকে কাছাকাছি নিয়ে পুরনো কংক্রিটের এক স্টোরেজ ঘরে নিয়ে বসালো। সেখানে অন্ধকারে ছায়া জমে আছে,
বাতি জ্বলেনি অনেকদিন। গ্যালিনার হৃদয় কাঁপছিল, তবে বাইরে থেকে তাকে দেখে কিছু বোঝা যাচ্ছিল না। হঠাৎ করেই চিকাতিলো তার উপর ঝাঁপিয়ে পড়ে। গ্যালিনা এবার বুঝতে পারে তার বিপদ আসন্ন। সে চিৎকার করে ওঠে, আমাকে ছেড়ে দাও। হাত পেছনে দড়ি দিয়ে বেঁধে ফেলল চিকাতিলো তার। মুখে কাপড় গুঁজে দিয়ে অনেকক্ষণ চুপ করে রাখা হলো তাকে। কিন্তু চিকাতিলোর মাথায় তখন একটাই চিন্তা, রক্ত, যন্ত্রণার তৃষ্ণা, এক ধরনের আত্মজাগরণের অভিজ্ঞতা। সে ছুরি হাতে এগিয়ে এলো, ধীরে ধীরে প্রথম আঘাত করলো। তারপর বুকে, পেটে, গলায় বারবার আঘাত। ছুরির ধার গালিনার শরীরের মাংসের মধ্যে দিয়ে প্রবেশ করলো। প্রতিটা আঘাত ছিল ঘৃণ্য, নিষ্ঠুর। গ্যালিনা তখন চিৎকার করতে পারেনি, কারণ মুখের কাপড় থেকে তার দম বন্ধ হয়ে আসছিল। ৩১ বার ছুরি চালানো হয়েছিল। সে মুহূর্তগুলো যেন সময় থেমে গেছে। শুধু রক্তের ঝড়ঝাড়ানি আর মৃত্তিকার গন্ধ ভেসে আসছিল। চিকাতুলার নৃশংসতার চূড়ান্ত নিদর্শন ছিল গ্যালিনার চোখ দুটি তুলে নেয়া, কারণ তার কাছে চোখ ছিল সবকিছু। সে বিশ্বাস করত চোখগুলোতে ভয়, যন্ত্রণার, বেদনাকে ধরে রাখা হয়, তাই ছিনিয়ে নেওয়া দরকার। চিকাতিলো ঘর থেকে বের হয়ে যায় যেন কিছুই হয়নি। রাস্তায় ফিরে এসে আবার ছড়িয়ে পড়ে কুয়াশা আর নিঃশব্দ। দুদিন পর একজন ছোট ছেলে খুঁজে পায় গ্যালিনার দেহ। পুলিশ আসার পর তদন্ত দ্রুত শেষ হয়। আবারও এক খুন নিভৃতে ডাকে। চিকাতিলো ডায়েরিতে লিখেছিল, আমি এক ক্ষুধার্ত দানব। যত খাই তত বেশি ক্ষুধার্ত হই। এই ক্ষুধা তাকে জেগে থাকতে বাধ্য করেছিল, মানুষকে ধ্বংস করে দিয়ে নিজের অস্তিত্ব নিশ্চিত করতে। এখানেই শেষ করছি চিকাতিলোর হত্যা কাহিনীর দ্বিতীয় পর্ব। চিকাতিলোর হত্যা কাহিনীর তৃতীয় পর্ব শোনার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে।